নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনার। এই অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে একটা কথা বলবো। একটা অনুষ্ঠান চেয়েছিলাম সুভাষ শাস্ত্রীর কাছ থেকে, যেটা হচ্ছে শুধুমাত্র বাস্তুর অনুষ্ঠান। তার কারণ প্রায় 39 বছরের কাজ করার অভিজ্ঞতা, দীর্ঘ 26 বছরের টানা সিটিভিএন এ প্রোগ্রাম করার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটারই কিন্তু দাম। তার কারণ একটু আগে আমাদের কথা হচ্ছিল যে যত পুরনো তার অভিজ্ঞতা তত বেশি, তার দামও তত বেশি। সুতরাং আপনি যখন সুভাষ শাস্ত্রীর কাছে আসছেন আপনার ছকের বিশ্লেষণে, তখন মাথায় রাখতে হবে যে ওই যে 39 বছরের কাজ করার অভিজ্ঞতা এবং 18 থেকে 19 লক্ষ মানুষের ছক দেখার অভিজ্ঞতাটাকে আপনি আপনার ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন। শুরু করি সুভাষদা, একটা বাস্তু নিয়ে কমপ্লিট এপিসোড। কারণ আপনি তোমার এই কথা রেস ধরে একটা কথা বলি হ্যাঁ, প্লিজ। দেখো, বেশিরভাগ মানুষ নিউ জেনারেশন তারা এইসব বুঝতে চায় না। যাদের একটু অভিজ্ঞতা হচ্ছে তারা বোঝে কোথায় যাব, কেন যাব, কার কাছে যাচ্ছি, এটা গুরুত্ব রেখে যাওয়া উচিত। এখন রবীন্দ্রসঙ্গীতের আর্টিস্টকে দিয়ে তার মাচায় পঞ্চ করা যাবে না, মাচায় রাত্রিবেলা এসব নাচছে সেটা করানো যাবে না। যেমন তার পরিস্থিতি আলাদা হতে, এনভায়রনমেন্ট আলাদা হতে হবে। সুভাষ শাস্ত্রীর কাছে এসে যদি কেউ মনে করে আমার টেবিলে এসে কেউ গল্প করবে, অনেকক্ষণ ধরে বোঝাবো তাকে, তাহলে না আসা উচিত। কোনো লজ্জা, কোনো জড়তা, কোনো এদিক ওদিকের কথা নেই। আপনি যদি আমার কাছে আসেন, আপনাকে মনে রাখতে হবে জিস্ট তো আপনার 5-7 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, এভরিথিং ইজ ক্লিয়ার। হরোস্কোপ তো খেয়াল এখন কম্পিউটারের ল্যাপটপের সৌজন্যে সেটা হচ্ছে যে মিনিট খানেকে লাগে না একটা আসতে, কিন্তু প্রেডিকশনও মিনিট খানেক লাগে না। আমি দেখেছি, উঠতে বসতে দেখছি। হ্যাঁ, আমি সেইখান থেকে কাজ করছি। এনসি লাইরির এফিমেরিক্স ধরে ছক বানানো, এবং আমার কাছে চ্যালেঞ্জ ছিল একটা ছককে 3 মিনিটে কমপ্লিট করা, 3 মিনিটে। দেন এনসি লাইরি হাতে কষা ছককে আমি সবসময় ট্রাই করছি 2 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে পুরো প্রেডিকশনটা নামিয়ে দেওয়া। এই প্র্যাকটিস দীর্ঘদিন করেছি কেরিয়ারের প্রথম দিকে, 90-এর দশকে, আজ থেকে 35 বছর আগে লাগাতার করেছি। করতে করতে একটা ছক মোটামুটি আমি ল্যাপটপে যদি সরিয়ে দিই 2 মিনিটের মধ্যে নামিয়ে দেবো। আমি 2 মিনিটের মধ্যে নামিয়ে দেবো। ল্যাপটপ হলে তো সবাই নামাবে, সবাই না, যার যেমন স্পিড। সো ইট উইল বি ভেরি ক্লিয়ার। মানুষ যখন আপনাকে ফোন করে, আমরা টিভি স্ক্রিনে যেটা দেখে থাকি, আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা দিলেন, তারপরে ছকটা বেরোলো, আপনি জাস্ট এক ঝলক দেখে নিয়ে মুখটা ক্যামেরায় করে আপনি বলতে শুরু করেন যে সে কেন ফোন করেছে, তার কি সমস্যা। ইয়েস, হাতানোর কোনো জায়গা নেই। না, এক্সাক্ট অ্যাকিউরেট। হাতানোর কোনো জায়গা নেই, ঢিল মারার কোনো প্রশ্ন নেই, এবং তাকে ঘুরিয়ে আমার কাছে আনার কোনো প্রচেষ্টা নেই। এই 3টে ব্যাপার খুব ক্লিয়ার। এবং পরিষ্কার বলে দিই, বিশেষ কিছু যা করতে পারবো সেটাই করতে পারবো, সেটা দেখে নিন ভাই। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলছিলাম যে নেতা তো বানাতে পারবো না, ডেভেলপ করাতে পারবো। টিকিট পাওয়ার জন্য আমার কাছে আসবে না। ঠিক, একটা ছেলে কিছুদিন আগে ফোন করেছিল, প্রচুর ধার হয়ে গেছে স্যার। না, সরকারি চাকরির চেষ্টা করছো, 1 কোটি টাকা ধার কি সুভাষ শাস্ত্রীর জন্য হয়েছে? না, মানে আমার ডিমান্ড, আমি পারবো না ধার শোধ করাতে, আমার ক্ষমতা নেই। এসো না, পরিষ্কার কথা। চলে আসছি বাস্তুর কাছে। আমার একটা এপিসোড চাই পুরোপুরি বাস্তুর। একটা মানুষের বাস্তু এবং ছক কতটা রিলেটেড, ছকের কারেকশনে বাস্তু কতটা কারেকশন করা যায়, বাস্তুর কারেকশনে ছক কতটা কারেকশন করা যায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এই প্রশ্নটা, এটাকে আমি জ্যোতিষের প্রশ্ন বলবো না জীবনের প্রশ্ন বলবো, আমার কাছে সেটা একটা কনফিউশন তৈরি হলো তোমার এই কথা শুনে। যে দেখো, জীবনের জন্য তো জ্যোতিষ বলো, ধর্ম বলো, পুজো বলো, টাকা বলো, বউ বলো, বাচ্চা বলো, সবকিছু তো এটা জীবনের প্রশ্ন যদি বলি, তাহলে জ্যোতিষের মূল প্রশ্ন হিসেবে এটাকে, মূল ধারা এটাকে ধরতে হবে। মূল ধারাটা কি? আমরা ছক নিয়ে মাতামাতি করছি, এই গ্রহ ওখানে যাচ্ছে, সেই গ্রহ সেখানে যাচ্ছে, আপনি পেলেন না আমি পেলাম, আমি পেলেন না আপনি পেলেন। কিন্তু কিন্তু কথা হচ্ছে যে কে পাবে কে পাবে না বাদ দাও, যারা পাবে তারা কি আদৌ পাবে, না তুমি না পাওয়ার দলে তোমার জীবন কেটে যাবে? এখানে বাস্তু হচ্ছে মেন। তুমি কোন দলে? তুমি যদি না পাওয়ার দলে হও, না পাওয়ার দলে না পাওয়ার দলে, বাস্তু সেটাকে আইডেন্টিফাইড করে দেবে। কিভাবে? ইয়েস, বাস্তু মানে শনি, বাস্তু মানে টোটাল হরোস্কোপ, বাস্তু মানে কালপুরুষ, বাস্তু মানে যম, বাস্তু মানে মহামায়া, মহালক্ষ্মী, ধন্বন্তরী। আমি টোটাল সার্কেলটা বুঝিয়ে দিচ্ছি।
তুমিও বুঝে যাবে, আপনারাও বুঝে যাবে। আপনি একদিকে যেমন সুখের কথা বলছেন, বাস্তু মানে শত্রুতাও কি বাস্তুতে আছে? আসছি, কালপুরুষ থেকে আসছি। আমরা দেখো, গরমকাল, এখন তো শীতকাল বুঝবো না, গরমকালে সবাই ঘামি আমরা। এক একজন লোকের গায়ের এক একজন ঘামের গন্ধে আমরা কি বলি, হরমোনাল যেমন যেমন যার আছে তার তেমন আছে। কিন্তু জ্যোতিষে এবং শাস্ত্রে তিনটে গুণ কিংবা তিনটে রসের রয়েছে, তম, সত্য, রজ। এর বাইরে আমরা কেউ নই, পৃথিবীর কেউ নয়। তো রজগুণ, তমগুণ, সত্যগুণ। উত্তমতম গুণ হচ্ছে যে সত্যগুণ, ধার্মিক গুণ হচ্ছে সত্যগুণ, যেখান থেকে তোমার মধ্যে ধর্ম, তোমার মধ্যে প্রতিষ্ঠা, তোমার মধ্যে ঈশ্বর চেতনা, তোমার মধ্যে সততা এবং তোমার জীবনধারাও লুকিয়ে রয়েছে। তেমন বাস্তুতে যে চারটে পয়েন্ট লুকিয়ে রয়েছে, একটা হচ্ছে যম, একটা হচ্ছে মহামায়া, একটা হচ্ছে মহালক্ষ্মী, একটা হচ্ছে ধন্বন্তরী। এখানে লুকিয়ে রয়েছে তোমার হচ্ছে মহালক্ষ্মী যখন আসবে তোমার ফিনান্সিয়াল উন্নতি হবে কিনা, মহামায়া থেকে আসবে তোমার শত্রুতা হচ্ছে কিনা, কেতু শনি চলে আসছে। যম থেকে আসছে কি, রোগ শোকে তুমি মরবে কিনা, অপমৃত্যু হবে কিনা, এবং ধন্বন্তরী থেকে আসছে তোমার চিকিৎসা শাস্ত্রে ব্যয় হবে কিনা। তুমি দেখো চারটে জীবনের মূল ধারা, একদমই তাই, ইন্টারেস্টিং। চারটে জীবনের মূল ধারা। তার মানে তোমার ওই বাস্তুতে আয় পায় হচ্ছে কিনা, রোগে শোকে যাচ্ছে কিনা, অপমৃত্যু হবে কিনা, উন্নতি হবে কিনা, শত্রুতায় তুমি জর্জরিত হবে কিনা, এর বাইরে কিচ্ছু নেই। চারটে পিলার। তো এই চারটে পিলারকে কন্ট্রোল করছে একটা পিলার, শনি, কালপুরুষ। এই কালপুরুষ সম্বন্ধে বহু কথা আছে। কালপুরুষ নিয়ে একটা সময় আমি মানে বয়স অনেক কম ছিল, জানেন, 16-17 বছর 18 বছর বয়স ছিল। এই বিশ্বাস করতাম না, বুদ্ধি কম, জ্ঞান কম, ছিলই না জ্ঞান, ধরে জ্ঞান কম বললে এটাও একটা মিথ্যা কথা বলা হবে। আমার 17 বছর বয়সে খুব জ্ঞান ছিল, স্টেট টিভির সামনে বসে মিথ্যা কথা বলা হবে। নলেজই নেই, যার কাছে নলেজ নেই তার কাছে জানার অপশান নেই, তার কাছে অজ্ঞতা, মূর্খতা সবই ছিল, এগুলো সব পরিপূর্ণ ছিল। তো শুনছি গুরুদেবের মুখে যে হাউ টু রিমুভ, তুমি কি করে করবে, যাহা শুনছি তাহা কিছুটা শুনছি, কিছু হবে কি হবে, মাথার মধ্যে ওনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিলবিল করছে, শুনছি হবে, প্রশ্ন চিহ্ন, কোশ্চেন মার্ক, নিজেই শুনছি, নিজেকে প্রশ্ন করছি। তো ধীরে ধীরে আমি এগুলো অ্যাপ্লাই করা শুরু করেছিলাম 17-18 বছর বয়সে। বুঝে নিন, ভুল তো হবেই, গাড়ি চালানো শিখবে আর গাড়ি ধাক্কা মারবে না, এল লাগানো থাকবে ধাক্কা মারবে না, তা যেমন হয় না, তেমন আমি শুনবো, বয়স কম, আমি অ্যাপ্লাই করবো আর ভুল হবে না, তাই কি হয়? তা ভুল হয়ে ফল পাইনি, ভুল হয়েছে ফল পাইনি, করতে 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 তারপরে কি হলো, মোটামুটি যখন আমি 30-এর ঘরে পৌঁছেছি, মানে 13-14 বছর কভার হয়েছে, অলমোস্ট 12-13 বছর কভার হয়েছে, তখন কিছু কিছু ফল আসা শুরু হয়েছে। না মোবাইল আছে, না টিভির লেকচার আছে, কি ছিল, পঞ্জিকা ছিল আর লিফলেট ছিল, আর তো কিছু ছিল না। টিভি তো নেই যে ঘরে বসে বসে, এখন আর গুরুদেবের দরকার নেই, গুগল হচ্ছে গুরু। গুগল গুরু আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। কিন্তু নেড়া না বাঁধলে কিন্তু তার কিন্তু জ্ঞান পাকে না, নেড়া না বাঁধলে জ্ঞান পাকে না। তুমি রবীন্দ্রসঙ্গীত যতই শেখো, যার কাছেই শেখো, ওই শান্তিনিকেতনে গিয়ে না থাকলে ফ্লেভার তুমি পাবে না, মিনিং বুঝবে না ছাতিম তলায় না গিয়ে বসলে। লাইক দ্যাট, ঘরে বসে ঠাকুরের দেব দর্শন করা আর অমরনাথের গুফায় হেঁটে গিয়ে কেদারনাথের দর্শন করার মধ্যে ওই ফিলিংস তুমি মোবাইলে পাবে না, পরিষ্কার কথা। বিয়েও যেমন মোবাইলে 7 পাক করলে হবে না, মোবাইলে এখন মোবাইলে তো দেখতে পাচ্ছি ব্রাহ্মণকে অ্যাপয়েন্ট করে দিচ্ছে, হয়তো বলবে মোবাইলে বিয়ে হবে, মোবাইলেই ডিভোর্স হবে তার। তো বাস্তুর কথায় ফিরে আসি, এগুলো অ্যাপ্লাই করা শুরু হয় এবং অ্যাপ্লাই করতে করতে ফল আসা শুরু হয়। তখন আমি ধীরে 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 90-এর প্রথম দিকের কথা বলছি, আমি বলছি তোমাকে 91, 90, 91, 92, 93 পর্যন্ত বলছি, রেজাল্ট আসতে শুরু করেছে। আমি ওর মধ্যে কিছু চেঞ্জেস করেছি, ততক্ষণে আমার গুরু স্বর্গলাভ করেছে। হ্যাঁ, আমার গুরু 1989-এ স্বর্গলাভ করেছে শেষের দিকে। তো আমার আর তো গুরু নেই সামনে, যা জ্ঞান উনি যা দিয়ে গেছে ওটা লিমিটেড, যা লিখেছি তাই লিমিটেড,
এবার ওগুলোকে আমার সময়ের সাথে চেঞ্জ করা। আমি কম্বিনেশন ভেঙেছি, তৈরি করেছি, কম্বিনেশন ভেঙেছি, তৈরি, এই কার ওপর কিভাবে অ্যাপ্লাই হবে এই করতে করতে নিজস্ব একটা আইডিয়া তৈরি হয়েছে। আমি আসছি তোমার 4টে পয়েন্টে, বাস্তু কি করে কন্ট্রোল করছে। না, আপনি বাস্তু নিয়ে তাহলে আজকে এত বছর ধরে কাজ করছেন সুভাষদা, কিন্তু বাস্তু মানে আপনার কাছে ডিস্ট্রাকশন নয়, না, ভেঙে দেওয়া এটা নয়, ভেঙে ফেলে দাও, ওটা ভেঙে ফেলে দাও, তুমি হাউ ইজ ইট, বা ঘরের রং পরিবর্তন করে দাও, নট দ্যাট। না 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 না, একটা ঘর, প্রচুর বস্তি এরিয়া, স্লাম এরিয়া রয়েছে, একটা ঘর, খাটটা একটু তোলা আছে, উপর নিচে করে শোয়ে, খাটের তলা জিনিস রাখা আছে, ওখানেই তার দেওয়ালে একটু ঠাকুর রাখা আছে, ওখানেই তারা রান্না করে, একটুখানি করে থাকে। দেখো প্রচুর মানুষ আছে কলকাতা শহরে, বালিগঞ্জের পাশেই তোমার স্লাম এরিয়া রয়েছে, তারা লোকের বাড়িতে কাজ করে, তারা একটা ঘরে থাকে, তারাও আমার অনুষ্ঠান দেখে, তারাও দেখে, তাদের ঘরে মোবাইল আছে, তারা সব, মোবাইল তো ভিখারির কাছেও এখন আছে, ও মোবাইল আছে, খাওয়ার নেই, পেটে বাড়ি নেই, হতে পারে, মোবাইল নেই, হতে পারে না, মানে রাহুর প্রবেশ নেই, নট দ্যাট, এটা হতে পারে না। যেটা আমি বলছিলাম যে তোমাকে, যে এই প্রসঙ্গে একটা কথা বলি, অ্যাপার্ট ফ্রম বাস্তু, আপনি এখান থেকে বসে কবে থেকে আমাদেরকে সাবধান করেছেন বাচ্চাদের মোবাইল, ডিউরিং প্রেগনেন্সি মায়ের মোবাইল ব্যবহার কমানো। এখন ওই মানে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি, ডাক্তাররাও সাবধান করছে যে 3 বছরের নিচে বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, এতে ভয়ানক রকমের মানসিক সমস্যা হবে। না, মানসিক সমস্যা, আমি তখন ভাবছিলাম যে সুভাষ এটা কত আগে বলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখো, ওর তো ব্যাপারটা কি, আমরা বাচ্চারা না মায়ের পেট থেকে মোবাইল দেখতে দেখতে আসছে। এক, বাচ্চাদের জেদ থামানোর জন্য গেম, রায়ান্স গুলো শোনানোর জন্য তুমি দিতেই হচ্ছে, ভালো ভালো রায়ান্স আসছে, সে দুলছে, করছে, এটা অন্যায় নয়, এটা থেকে বাঁচা যাবে না, কমাতে হবে, সিস্টেমে আনতে হবে। এখান থেকে ডাক্তার বলে দিয়ে, ডাক্তার অনেক কিছু বলবে জানো, ডাক্তার অনেক কিছু বলবে, ডাক্তারের নিজের শরীর খারাপ, যে আমার বাইদা ভাই, একটা ডাক্তার আমাকে দেখে, তার তার বউ বলছে, জানেন সুভাষ দা, ওর শরীর কত খারাপ, ওর 30 জন লোক দেখার ক্ষমতা নেই, ভীষণ শরীর খারাপ, ওর এত শরীর খারাপ যে দম আটকে আসছে ও। ডাক্তারের অসুখ করেছে, ডাক্তার, অসুখ মানে কি, ডাক্তারের শারীরিক। আমরা চলে আসি বাস্তু, খুব ইন্টারেস্টিং। তো আমি না, তোমার কথাটা শেষ করি, যে ডাক্তার বললো মোবাইল থেকে কমপ্লিট সরিয়ে রাখা যাবে না, সিস্টেমে দিতে হবে, টাইমের মধ্যে দিতে হবে। আগুনকে যদি তুমি, ফায়ারকে যাবো তুমি কন্ট্রোল করতে পারো, ফায়ার তোমার জীবনের জন্য উপকারী, মোবাইলকেও যদি তুমি টাইমে রাখো, তোমাকে গ্রাস করতে পারবে না, হাবি হতে পারবে না, সরিয়ে রাখে দেবে না, হবে না ভাই, কারণ তারাই হবে না, সব কথা বলে কোনো লাভ নেই। প্র্যাকটিক্যালকে তুমি ইউ ক্যান অ্যাভয়েড। অ্যাকচুয়ালি বাস্তুতে চলে আসি, এই কালপুরুষ কি করে, কালপুরুষ না সেন্টার থেকে পুরো বাস্তুটাকে কভার করে। প্রথম অ্যাঙ্গেলটা ধরছি আমি, ফিনান্সিয়াল উন্নতি হবে কিনা। আপনি দেখুন আপনার বাড়িতে কোনাকুনি একটা জায়গায় 1 গ্লাস নুন রাখুন, মানে 1 গ্লাস জলের মধ্যে 1/4 নুন দিয়ে দিন, দেখবেন আপনি নুনটা নিচে সিমেন্টের মতন ধরে নিচে, জলটা ক্লিয়ার আছে। কিন্তু নুন কিন্তু তা করে না, আপনি দেখবেন 1 চামচ নুন একটা গ্লাসে ফেলে দেবেন, পুরোটা নিচে পড়ে না, জলটা ঘোলাটে হয়ে থাকে, নোনতা মতন একটা, মানে তুমি দেখতে পাবে জলটা। কিন্তু যখনই আপনি দেখবেন 1 গ্লাসের 1/4 আপনি নুন দিয়ে দেবেন, একটা গ্লাসেই ধরুন আপনি 1/4 নুন দিলে একটা কোনায় রেখে দেবেন, জলটা দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। আপনি বলবেন, আপনারা এটা বলতেই পারেন, নুনটা তো বসে গেছে তাই জলটা ক্লিয়ার। না না, নুন গলে যায়, আপনারা দিয়ে দেখবেন নুন কিন্তু গলে যায়। নুন কিন্তু বালি নয়, সল্ট কিন্তু বালি নয়। সল্ট মাইন্ডে বলছে সল্ট বালি নয়, যে বালিটা বসে গেছে এবার জলটা ক্লিয়ার হয়ে গেছে, না, নট দ্যাট। নুন কিন্তু গুলে মিলিয়ে দেওয়া যায়, কিন্তু গোলার পরেও যদি 1 গ্লাস জলে তার 1/4 মানে 1/4 নুন দিয়ে দেবেন, দেখবেন জল উপর যদি ক্লিয়ার থাকে, তার মানে নুন কিছু গলেনি, আপনি ঘুটিয়েই দেবেন। চলুন, আপনাকে এরকম দিতে বলছি না, ভালো করে চামচ দিয়ে গুটিয়ে দিলেন, যেমন নুন চিনির জল খান সেরকম ভাবে 1/4 নুন আর বাকিটা জল দিয়ে গ্লাসটা মোটামুটি ভর্তি করে ভালো করে চামচ দিয়ে গুটিয়ে আপনি কোনো একটা রেখে দিন। যদি আপনি 2-3টে কোণে রাখবেন, দেখবেন 3 রকমের কালার হয়ে গেছে। আপনি করে দেখুন, যদি তুমি করে দেখে তুমি যদি বলো না কালার হয়নি, তুমি যা বলবে আমি মেনে নেবো, আমি প্র্যাকটিক্যালি করে। এবার যদি নুনটা না গলে যায় তাহলে কি বুঝবো? নুন তো গলার জিনিস, ডবল তো গলার জিনিস, নুন আর চিনি তো গলে, মিক্স হলো না ধরুন, তাহলে মিক্স হবে না। 3 রকমের যদি কালার হয়, তাহলে 3টে কোণা 3 রকম, যদি না গলে ক্লিয়ার, তাহলে 4টে কোণা এই বস্তুতে ক্লিয়ার থাকবে। ভালো করে বোঝো অ্যাঙ্গেলটা। তুমি ধরো তোমার বাড়ি, তোমার তো নিজের বাড়ি, দোতলা বাড়ি, তুমি গ্রাউন্ড ফ্লোরে
3টে কোণাকে তুমি অ্যাপ্লাই করো, এনি থ্রি অ্যাঙ্গেলকে তুমি 3টে গ্লাসে করে 1/4 নুন আর তার মধ্যে জল দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘোটাও, ভালো করে ঘাটিয়ে দিলে, ঘাটি 3টে কোণাতে শুধু 3টে কোণা, এখানে ট্রাই অনলি 3 or 2 কোণাতে তুমি রেখে দাও। তুমি যদি দেখো যে একই রকম পরিমাণে নুন দিয়েছো, একটা বাটি করে দিয়েছো, ছোট বাটি করে, পরিমাণ এক, জলও এক, ঘোটানো এক, গ্লাসও কাঁচের গ্লাস, তুমি যদি দেখো দুটো গ্লাসে কোনোটাই বেশি ক্লিয়ার কোনোটাই ঘোটানো, তখন দোষ ধরা পড়বে। সুভাষ শাস্ত্রীর কোনো ক্রেডিবিলিটি নেই এখানে। আমি শুধু তোমাকে পদ্ধতি ধরিয়ে দেবো, আপনাদের পদ্ধতি ধরিয়ে দেবো, আপনারা করে দেখুন। আচ্ছা, যদি নুন একই দোকানের নুন, একই নুন, সেই যে কোনো কোম্পানির নুন দিন আর একইভাবে যদি ঘোটান আপনি, তাহলে দুটোই তো সমানভাবে ক্লিয়ার থাকবে তো, থাকা উচিত তো, যুক্তি বলে। আপনি ছেড়ে দিন জ্যোতিষের কথা, আপনি অবিশ্বাস দিয়ে করুন। দুটো কালার যদি দুরকম আপনার হয়, কোনো বাড়িতে সেমও হতে পারে, কিন্তু দুটো কালার যদি হয়, সে বাস্তবে দোষ আছে, আপনি বুঝতে পারবেন আপনার বাস্তবে এনিমি আছে কিনা। আপনি করে দেখুন। এটা হচ্ছে এনিমির জন্য নুন কি করে, নুন হচ্ছে জোকের মুখে নুন বলে, মানে যদি ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারবে এনিমি নেই। আর যদি নুনটা গুলে যায় এবং গুলে যাওয়ার পরে আবার জমে গিয়ে ক্লিয়ার হয়ে গেল, অলমোস্ট দুটোই হয়ে গেল, আপ ডাউন হয়ে গেল, ক্লিয়ার, তাহলে কিন্তু এনিমি রয়েছে। নুন তো গোলার জিনিস, গুলবে, নুন কি করে ক্লিয়ার হবে? ও ক্লিয়ার হলে আছে এনিমি, ক্লিয়ার হলে আছে। 1 2 ওই নুনের মধ্যে তুমি একটা কাজ করতে পারো, দেখবে মানুষ যখন আগেকার দিনে যখন সমাধি, আমার নিজের গুরুদেবের সমাধি আমি হাতে হয়েছে, সেই ছবিটা তোমাকে আমরা দেখিয়েছিলাম, আমি নিজে, দেখবেন সাধুদের যারা সমাধিস্থ হয়, আমার গুরুদেবের সমাধিস্থ হয়েছে, ওনাকে দাহ করা হয়নি, সৌভাগ্যক্রমে ওটা আমার হাতেই হয়েছে, অনেক বয়স কম ছিল। তো কাপড় খুলে দিয়ে মধু এবং নুন এবং ঘি মাখানো হয়, নুন মাখিয়ে নুন দিয়ে বসিয়ে দেওয়া হয়, বসে যায়, তারপর নুন কি করে, শরীরটাকে ছাড়িয়ে দেয়। নুন কি করে, আমাদের শরীর থেকে যে মাংস মজ্জা যেটা রয়েছে ছাড়িয়ে দেয়, অর্থাৎ কিনা মাটির সাথে মিশে সহায়তা করে। নুন কি করে, পচন লাগায় না। নুন কি করে, আমাদের মাংস মজ্জাগুলো গলিয়ে দেয়। আমার হাতেই হয়েছে সেটা। তো নুন যদি গলে যায়, যেটা বলছিলাম আমি, নুন তো ভাই গলে যাওয়ার জিনিস, যদি বসে গেল, গললো না ঘোটানোর পরও, এনিমি রয়েছে। তুমি ওর মধ্যে একটা কয়েন ফেলে দাও, 10 টাকার কয়েন। এখন দেখবে 10 টাকার কয়েনগুলো একটুখানি তামাটে রঙের বেরিয়েছে, নতুন যে কয়েন, 20 টাকারও হতে পারে, দুটো জায়গায় কয়েন ফেলে দাও, দেখো দুটো কয়েনের রং দুরকম হয়ে যাবে। তুমি আইডেন্টিফাই করতে পারবে বাড়ির কোন দিকে শত্রুতা রয়েছে, কোনো দরকারই নেই সুভাষ শাস্ত্রী। আচ্ছা, নুন জলে যদি দুটো কয়েন ফেলে, দুটো কয়েন তো একই রকম থাকা উচিত। কোন সা রকেট সায়েন্সের মধ্যে রয়েছে যে দুটো কয়েনের রং দুরকম হবে? নুন এক, জল এক, কয়েন এক, কাঁচের গ্লাস এক, শুধু পয়েন্ট আলাদা। কি রকেট সায়েন্স থাকতে পারে এর মধ্যে? তুমি আপনারা করে দেখুন, নিজের থেকে বুঝতে। এনিমি গেল। কালপুরুষ কি করে জানেন? বাড়ির মধ্যে একটা শ্যাডো তৈরি করে। বাড়িতে গেলেই ভালো, নিজের লোকের সাথে এলেই কাঁচাল। এই 4টে পয়েন্টের বাইরে আপনারা দেখবেন, ওই আপনার স্বামী কিংবা ওই ছেলে কিংবা ছেলের বউ কিংবা হোয়াট এভার, কেউ একটা রিলেশনের মধ্যে, সে বাইরের লোকের কাছে খুব প্রিয়, খুব ভালো, খুব কথা বলছে, বাড়ির মধ্যে এলেই না সে মানে একটা কেমন টাইপের হয়ে যাচ্ছে সব সময়, মানে একটা মানে অ্যাটাকিং মুড, মানে কিংবা গেট আউট মুড, হয় অ্যাটাকিং করছে নয় গেট আউট মুড, ভাগো, মানে লাইক দ্যাট, এটা হচ্ছে। কিন্তু বাইরে, তার মানে সেই বাড়িতে একটা শ্যাডো আছে, ওই শ্যাডোটা হচ্ছে কালপুরুষ থাকলে দেখবেন, আগেকার দিনে বলতো, আপনি বলবেন এটার মধ্যে কি সায়েন্স আছে, আমি বোঝাচ্ছি। জ্যোতিষের সবসময় সায়েন্স দিয়ে হয় না, এই সায়েন্সটা তৈরি হয়েছে জ্যোতিষ দিয়ে। সায়েন্স তার বাবা মাকে অস্বীকার করে, কেন জানেন? সায়েন্স আর ঈশ্বরবাদের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে, ঈশ্বরবাদ তার ঈশ্বরকে মাথায় রেখে, প্রভুকে মাথায় রেখে হাজার হাজার বছর ধরে এগিয়ে যাচ্ছে, আর সায়েন্স যেটা আজকে হয় সেটা কালকে অস্বীকার করে নতুন জিনিসকে সৃষ্টি করছে। সায়েন্সের মাকে আবিষ্কার তখনই হয় যখন আমাদের প্রয়োজন হয়, প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী, আর এই প্রয়োজন আবিষ্কারের পরের আবিষ্কারটা বলবে এটা ভুল ছিল, এটা ঠিক। করোনার মেডিসিনের মতন কিছু বলছে এখন এই রোগের জন্য হয়েছে, তোমার কমে গেছে, আমার কমে গেছে, বডি পাওয়ার কমে গেছে, অর্থাৎ কিনা আজকে যে ল্যাপটপ ইউজ করছি, আজকে যে মোবাইল ইউজ করছেন, ওটা বলবে 18 বেরিয়ে গেছে, 20 বেরোলে বলবে 18টার কিছু নেই, ফেলে দিন আপনি, মানে ওটা গেছে বলবে, ওর আর কোনো অস্তিত্ব নেই। তো আমি যেটা বলছি যে শ্যাডোটা
কালপুরুষ কালপুরুষটা কোথা থেকে আসে জানেন? ছকেও আপনি বুঝতে পারবেন। ছকে যদি গায়ে যদি ঘামের আমি বলছিলাম যে প্রত্যেকে আমরা ঘামি 3টে রস আছে, তম রস, সত্য রস এবং রজরস। উত্তম তম রস হচ্ছে রজরস, তামসিক রস হচ্ছে শুক্র কন্ট্রোল করে। আপনার যদি দেখবেন, আপনার যদি খুব শত্রুতা হয়, মানে শত্রুতা নয়, এটা আমি ভুল বললাম একটু, আপনার ওপর যদি কিছু করা হয়ে থাকে, নেগেটিভ কিছু, নেগেটিভ আর কি করা হবে? আর যা করা হয় সেটা জ্যোতিষে কিছু নয়, ওগুলো দুর্বৃত্তরা করে, চুরি করে, রেপ করে, মার্ডার করে, ওগুলো জ্যোতিষের সাথে আমার সাবজেক্টের সাথে কোনো মিল। আমার সাবজেক্টে মিল হচ্ছে বাস্তুর এনিমির দ্বারা ছবি নিয়ে যদি চেনা লোকের ওপরে ক্ষতি করা, হিংসে, জেলাসি এরকম কিছু করা হয়ে থাকে, তাহলে তার পার্টিকুলার লোকের ওপরে তার খাবারে কন্টিনিউ চুল পড়বে। মাথার চুল পড়ার কথা বলছি না, মাথার চুল পড়ে যাচ্ছে বডির অন্য কিছু। 3 হচ্ছে যে ঘামের একটা দুর্গন্ধ হবে। আচ্ছা, ঘামের কি সুগন্ধ ছাড়বে? দুর্গন্ধই ছাড়বে, কিন্তু ভয়ানক দুর্গন্ধ হবে বলতে চাইছি আমি। ঘাম মানে তো একটা শরীরের একটা টক্সিন বেরোচ্ছে, তার একটা ব্যাড স্মেলই আছে, কিন্তু সেটা খুব ভয়ঙ্করতম ব্যাড স্মেলে হবে। এবং তার দেখবে জুতোর তলাগুলো, আঙুলগুলো ট্যাপ খেয়ে খেয়ে যাচ্ছে সোলে। অনেক বলবেন আমি মোটা তাই না, না না না, মোটা মোটা বলে হয় না। ওই মোটা রোগা মানুষেরও হয়, রোগা মানুষ ওজন কম, তারও আঙুলের টিপগুলো পড়ছে জুতোর উপরে। সোল খাওয়ার কথা বলছি না, আঙুলের টিপ খাওয়ার, হাঁটলে তো সোল খইবে, আঙুলের শুধু টিপগুলো বসছে। এটা থেকে আপনি বুঝতে পারেন এনিমিটা হচ্ছে কোথা থেকে? মহামায়া থেকে। মহামায়ার জন্য নুন আপনি কয়েনে ফেলে দেখতে পারেন, যদি আপনি আইডেন্টিফাই করতে পারবেন পরিস্থিতি দেখে কি, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে বাস্তুটাকে করার জন্যে ওই লোহার বড় এল হুক পাওয়া যায়, এল টাইপের এল হুক, গজাল টাইপের না, গজাল না এল হুক, মানে এরকম মানে লম্বা এল মতন যেগুলো, ওই এল হুক গুলোকে সর্ষের তেলে ডুবিয়ে, এল হুক গুলোকে যেখানে বলি হয়, মানে হতো বন্ধ হয়ে গেছে বলছি না, ওর হিস্ট্রির কথা বলছে, যেখানে বলি হয় সেই বলির সময় রক্ত লাগিয়ে দেওয়ালের দিকে ওইগুলো এল হুক গুলো পুঁতে দেওয়া। এল মানে কিন্তু ধরে রাখে, পেরেক মারলে কিন্তু নয় ওটা। আমি একটা বলেছিলাম ঠাকুর বাড়ি, আপনার বাড়ির সামনে মন্দির থাকলে পেরেক মারার কথা বলে, ওটা কিন্তু আলাদা, রাহুর জন্য। শত্রুতার জন্য কিন্তু এল হুক আপনি মারতে পারেন, ওদিকে এক একটা ওয়ালে 2টো করে মারতে পারেন, ঢিল দিয়ে ফুটো করবেন, এই লোককে মেরে বসিয়ে। এটা হচ্ছে আপনি শত্রুতা থেকে কি করে নিজে, বাস্তুটা নিজে নয়, বাস্তু সবাই হিংসে। শত্রুতা মানে অর্থের কথাটা বলছিলেন সুভাষদা, অর্থ আসবে কি আসবে না সেটা কি করে? অর্থ আসবে কি আসবে না এটা আমরা বুঝতে পারবো মহালক্ষ্মীর থেকে। বাড়িতে মহালক্ষ্মীর অবস্থান আছে কিনা, সেই বাড়ির মাটির গন্ধ শুকলে, আমাদের যেমন ঘামের গন্ধ হয়, মাটিরও একটা গন্ধ হয়। দোআঁশ মাটির একরকম গন্ধ হবে, এঁটেল মাটির, বেলে মাটির, প্রত্যেকটা মাটির একটা স্মেল আছে, ঠিক আছে? মাটি যদি ধরো ফ্ল্যাটের, তো আর মাটি হবে না ভাই, ফ্ল্যাট খুঁড়ে মাটি বেরোবে না। তোমার যদি বাড়ি থাকে তো তুমি মাটি খুঁড়ে যে গন্ধই আছে না কেন, মাটি একটুখানি খুঁড়তে হবে আপনাকে, এতটা মতন বাড়ি থাকলে খুঁড়তে হবে, এই আপনার 1 বিঘা মতন মাটি খুঁড়তে হবে। খুঁড়ে আপনাকে যেটা করতে হবে, আপনি সেই গর্তের মধ্যে আপনাকে কি করতে হবে? ঘি, ধান এবং মধু এবং 10 টাকা 10খানা কয়েন, 10 টাকা 10খানা কয়েন, 10 × 10, হ্যাঁ, কয়েন কোনো একটা কোণে যেদিকে খুঁড়তে পারবেন, কারণ কার বাড়ি কিরকম ভাবে ব্লক আমি তো বলতে পারবো না, যদি অপশান থাকে খুঁড়ে আপনি বসিয়ে দিতে পারেন। কেন মাটির থেকে যদি দুর্গন্ধ ছাড়ে, যদি অপশান থাকে, মাটির গন্ধ কিন্তু মাটির মতন, মাটি দেখবেন মাটির ভাড়ে যখন চাকাটা, মাটির একটা স্মেল আসে, ওরা কিন্তু গন্ধ ধরে না, মাটি পালিশ করে, কিন্তু মাটি কিন্তু কোনো গন্ধ দেয় না। মাটিরকে যদি একটু গন্ধটা খারাপ আসে, সেখানে এটা করলে আপনি সেই বাস্তুতে মহালক্ষ্মীর অবস্থান বসে। কোনো সময় পুজো করতে গিয়ে ঠাকুর যদি কিছু ক্র্যাক হয়, আচ্ছা আপনারা বলতে পারেন তো ক্র্যাক হতেই পারে, না না না, পাথরের শিবলিঙ্গ ক্র্যাক হয় না, বাড়িতে আমি দেখেছি, গণেশ ক্র্যাক হয়ে গেছে দেখেছি, হাত থেকে ঠাকুর পড়ে গেছে, মালদা এসেছিল, আমি বলেছি তাকে, আমি বলেছিলাম 7টা ব্রাহ্মণ এনে ইমিডিয়েট আপনি খাওয়ান, বাড়িতে ভোজন করান, 7টা ব্রাহ্মণকে দান করুন, শিবলিঙ্গ পরিষ্কার করতে গিয়ে ঢাপ করে উল্টে গেছে, 2বার হয়েছে ওনার সোমবারে। তা আমাকে বললো কি করবো, আমি তো ওনাকে রেমেডি বেঁচে দিতে পারতাম, আমি তো বলতে পারতাম একটা রেমেডি নিয়ে নিন। আমি বললাম 7টা ব্রাহ্মণকে সোমবারে ডাকুন, 7টা ব্রাহ্মণকে ভোজন করান, কিছু দান করান, তারপরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা ভালো আছে। এখন আমাদের হাতে আজকে আরো বিস্তারিত আলোচনা, আমি জানি এইরকমই আরেকটা এপিসোড আমাদের আরেকটা দরকার, 3টে, আরো দুটো দরকার, কমপ্লিট হবে, তবেই আমাদের কমপ্লিট হবে এই এপিসোডের আলোচনা, বাস্তুর আলোচনা। আসলে সুভাষ শাস্ত্রী টেলিভিশনের প্রোগ্রাম ফর মাস পিপল,
কিন্তু সুভাষ শাস্ত্রীর কাছে আসার জন্য আমি বলবো মাস নয়। তার কারণ সেখানে সুভাষদা ভীষণ পার্টিকুলার। যার সমস্যার সমাধান সুভাষদা করবেন, যার হবে তাকেই আসতে পারেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তাদের পথে হাঁটা, তার কথা সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চকের শেষ কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।